সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। মুক্ত বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেছেন তাদের সবাইকে অভিনন্দন। আর যারা উইন্ডোজ, ম্যাকওয়েস এসব ছেড়ে মুক্ত অপারেটিং সিস্টেম GNU লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশনে নতুন এসেছেন তাদের স্বাগতম। তবে যারা এখনও আশি করেছেন, GNU লিনাক্সের নানা ভালো মন্দ বিচার করার চেষ্টা করছেন, একটি বিষয়ে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে যায়। সেই বিষয়টা হলো ডেস্কটপ এনভায়রনমেন্ট। উইন্ডোজ বা ম্যাকওয়েসের ডেস্কটপ এনভায়রনমেন্ট একটি, আপনি চাইলেও সেই জিনিসটা পরিবর্তন করা সম্ভব নয়। যারা জীবনে এগুলির বাইরে আর কিছু ব্যবহার করেননি, অনেক সময়ই ডেস্কটপে GNU লিনাক্স ব্যবহার করতে এসে তারা একটা ধাক্কা খেয়ে থাকেন, কারণ GNU লিনাক্সে ডেস্কটপ একটি নয়, মোটমাট ১ ডজনের বেশি পূর্ণাঙ্গ ডেস্কটপ এনভায়রনমেন্ট রয়েছে মুক্ত ও ওপেন সোর্স এই অপারেটিং সিস্টেমে। এর আগে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিভাবে এটি বিকশিত হয়েছে এসব নিয়ে একটি পর্ব দেখেছি। আজকের পর্ব তার চাইতে অনেক বেশি ব্যবহারিক। GNU লিনাক্সের বিভিন্ন ডেস্কটপ এনভায়রনমেন্টের সাথে নতুন আসা ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেওয়াই আমার আজকের উদ্দেশ্য। GNOME, KDE, XFCE ইত্যাদি নানা ডেস্কটপের কোনটা ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন, কোন ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখতে কেমন, নির্দিষ্ট একটি ক্ষেত্রে কোন ডেস্কটপ বেশি আরামদায়ক হতে পারে, কোনটা ঘাটতি কতটুকু ইত্যাদি নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে আশা করি আজকের ভিডিওটি আপনাকে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে GNU লিনাক্স ব্যবহার করছেন, আপনারা নিশ্চয়ই এতদিনে কোনো একটি ডেস্কটপ এনভায়রনমেন্টে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তা সত্ত্বেও যদি কোনো কারণে এক ডেস্কটপ এনভায়রনমেন্ট ছেড়ে আরেকটাতে যাবার কথা ভাবছেন, আপনারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন। চলুন তবে শক্তিশালী কম্পিউটার থেকে দুর্বল কম্পিউটার, ডেস্কটপ থেকে পামটপ, সঠিক ক্ষেত্রে সঠিক ডেস্কটপ এনভায়রনমেন্ট আমরা বেছে নিতে পারি কিনা দেখা যাক। শুরুতেই একটা কথা বলে নিই, আপনি যদি GNU লিনাক্সে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন, অনেকে আপনাকে অনেক রকম কথা বলতে পারে। জীবনে কখনো শোনেননি এরকম কিছু উদ্ভট নাম শুনতে পারেন, যেমন X11, ওয়েল্যান্ড, GTK, কিউট ইত্যাদি। আমার সোজাসাপটা পরামর্শ, এসবে একদম কান দেবেন না। GNU লিনাক্স ব্যবহার করতে শুরু করার সময় এসবে মনোযোগ দিতে গেলে আপনার দ্বিধা এবং সংশয় শুধু বাড়বে। অভিজ্ঞ GNU লিনাক্স ব্যবহারকারীরা হয়তো আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন। তারা হয়তো বলবেন এই প্রযুক্তি ওই প্রযুক্তির চাইতে ভালো, বা এটা বেশি দিন আর টিকবে না ইত্যাদি। আমি এসব কথা বিবেচনা করেই আজকের ভিডিওর জন্য এমন একটি GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন বেছে নিয়েছি যাতে পুরনো প্রযুক্তি থেকে নতুন প্রযুক্তিতে সুন্দরভাবে ট্রানজিশনের ব্যাপারটা নিশ্চিত করা হয়। এতে করে অভ্যন্তরীণ কাঠামোতে পরিবর্তন এলেও একজন ডেস্কটপ ব্যবহারকারী কোনো মাথা ব্যথা ছাড়াই তার কাজ চালিয়ে নিতে পারেন। সেই ডিস্ট্রিবিউশন হলো ডেবিয়ান GNU লিনাক্স, যেটি কী করে ইনস্টল করতে হয় তার বিস্তারিত একটি টিউটোরিয়াল চ্যানেলে পাবেন, এবং ব্যক্তিগতভাবে নতুন আসা ব্যবহারকারীদের আমি ডেবিয়ান ব্যবহারের পরামর্শই দিয়ে থাকি। এছাড়া X11, ওয়েল্যান্ড, গ্রাফিক্যাল টুলকিট ইত্যাদি নিয়ে পূর্বে প্রকাশিত GUI নিয়ে তৈরি পর্বে কথা হয়েছে। কাজেই এখন আমরা ডেস্কটপ এনভায়রনমেন্ট জিনিসটা কি এটা নিয়ে সংক্ষেপে একটু শুধু কথা বলবো। অনেকের জন্য ডেস্কটপ এনভায়রনমেন্টই সত্যিকার অপারেটিং সিস্টেম। সুইচ টিপে কম্পিউটার চালু করার পর থেকে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টই ব্যবহার করে থাকি। কম্পিউটার ব্যবহারের সময় আমরা যে ইন্টারফেস ব্যবহার করি তাকে বলা হয় শেল। যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না, তখন ছিল টেক্সট শেল বা কমান্ড ইন্টারপ্রিটার, যেমন ধরুন বর্ন এগেন শেল বা ব্যাশ। ডেস্কটপ এনভায়রনমেন্ট বা ডিই এই শেলের ভূমিকা পালন করে। এছাড়া ডিই নির্ধারণ করে দেয় আপনার কম্পিউটারের আইকনগুলি দেখতে কেমন হবে, কোন মেনুতে ক্লিক করলে কী অপশন পাওয়া যাবে, একটা অ্যাপ্লিকেশন উইন্ডো আরেকটা উইন্ডোর পাশাপাশি কী অবস্থায় থাকবে ইত্যাদি। তবে ডেস্কটপ এনভায়রনমেন্ট এসবের চাইতেও অনেক বড় একটি ভূমিকা রাখে। GNU লিনাক্সের প্রধান ডেস্কটপ এনভায়রনমেন্টগুলি মামুলি ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স তৈরির পাশাপাশি প্রাত্যহিক কম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় নানা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অ্যাপও তৈরি করে থাকে, যেমন ফাইল ম্যানেজার, ক্যালকুলেটর, ইমেজ ভিউয়ার, টেক্সট এডিটর ইত্যাদি।
অর্থাৎ পূর্ণাঙ্গ একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট মানে নানা রকম প্রোগ্রামের একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। GNU লিনাক্সে এরকম স্বয়ংসম্পূর্ণ ডেস্কটপ এনভায়রনমেন্ট যে কয়টি আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো GNOME, KDE Plasma, XFCE, LXQT, Cinnamon এবং Mate। আজকের পর্বে আমরা এর প্রত্যেকটি একে একে দেখব, কোনটা কি কি বিশেষ সুবিধা দিতে পারে সেগুলি আলোচনা করব। এগুলির বাইরে কসমিক ডেস্কটপের মতো নতুন কিছু ডেস্কটপ এনভায়রনমেন্টের আবির্ভাব হয়েছে, তবে এখনও পূর্ণাঙ্গ স্থিতিশীলতা না পাওয়ার কারণে আজকের ভিডিওতে আমরা এগুলি দেখব না। ভিডিও শেষে সব রকম কাজের ব্যবহারের জন্য কোন ডিই ভালো হবে তা নিয়েও আমার মতামত দেবার ইচ্ছে আছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলতে হয় মুক্ত ডিই জগতের সুপারস্টার GNOME ও KDE Plasma ডেস্কটপের কথা। সুপারস্টার হবার কারণ আছে। GNU লিনাক্সকে ডেস্কটপে ব্যবহার করতে গেলে সবচেয়ে পরিপূর্ণ অভিজ্ঞতা এই দুটি ডেস্কটপ এনভায়রনমেন্টই দিয়ে থাকে। কিন্তু এই দুটি ডেস্কটপের চেহারা, কাজকর্ম ও কলকবজা একেবারেই আলাদা। কিছু কিছু ডিস্ট্রিবিউশনে এদের কনফিগারেশন একটু অন্যরকম হতে পারে, তবে আমাদের এই ভিডিওতে আমরা প্রত্যেকটি ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখব প্রত্যেক ডিই এর নিজস্ব ডেবিয়ান লাইভ ইমেজ থেকে। ডেবিয়ানে একটি ডিই এর সাথে মিলিয়ে সুচিন্তিত একটি ডিফল্ট অ্যাপ্লিকেশন সেট দেওয়া থাকে, এতে করে একজন নতুন ব্যবহারকারী হাতের কাছে অনেক প্রয়োজনীয় প্রোগ্রামই পেয়ে যান। লাইভ ইমেজ ছাড়াও ডেবিয়ানের সাধারণ সিডি বা ডিভিডি ইমেজ থেকেও এসব ডেস্কটপ এনভায়রনমেন্টের যে কোনোটি বেছে নেবার সুযোগ থাকে, যেটি আমরা এর আগে দেখেছি। তো কথা না বাড়িয়ে চলুন আগে KDE Plasma ডেস্কটপ দেখে নেওয়া যাক। আমরা এসে গেলাম ডেবিয়ান GNU লিনাক্সের লাইভ সেশনে এবং এখন আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট যেটি আমরা দেখব সেটি KDE Plasma। KDE Plasma ইতোপূর্বে আমরা ডেবিয়ান ইনস্টলের সময় গত বছর দেখেছিলাম। হয়তো আরেকটু গভীরভাবে জিনিসটা দেখতে পাবো। একদম নিচে আমরা দেখতে পাচ্ছি একটি প্যানেল আছে, যেটি আপনারা যারা মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত, আপনাদের কাছে একদম প্রথম দেখাতেই হয়তো অনেকটা পরিচিত মনে হবে। একদম ডান দিকে আছে এটি, এই বাটনটি প্রেস করলে যত ওপেন উইন্ডো আছে সেগুলি মিনিমাইজ হয়ে গিয়ে আপনি আপনার এই ডেস্কটপটি দেখতে পাবেন। আপনার এখানে ঘড়ি এবং ক্যালেন্ডার, এখানে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম যেগুলি রান করছে বা অন্যান্য প্রোগ্রামের অ্যাপলেটের বিভিন্ন নোটিফিকেশন আপনি পাবেন এবং আপনার নেটওয়ার্ক সংযোগ, এবং এখানে মাধ্যমে চাইলে আপনি ওয়্যারলেস সংযোগ অর্থাৎ ওয়াইফাই এর মধ্যেও যুক্ত হতে পারেন। আপনার যুক্ত করা ডিভাইস, ব্রাইটনেস, ভলিউম, ক্লিপবোর্ড কন্টেন্ট। KDE নিজস্ব একটি ক্লিপবোর্ড ম্যানেজার আছে, স্ক্রিন কাস্টিং, নোটিফিকেশন, এবং এটি হচ্ছে আমাদের কিবোর্ড লেআউট ম্যানেজ করার জন্য এটি একটি শর্টকাট। তো একদম বামে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাপ্লিকেশন লঞ্চার। তার ডানে আছে কিছু পিন করা লঞ্চার, যেগুলি হচ্ছে সিস্টেম সেটিংস, ডিসকভার যেটি হচ্ছে KDE নিজস্ব অ্যাপ ম্যানেজার, যেটি একটি গ্রাফিক্যাল ফ্রন্ট এন্ড। আপনি এটির মাধ্যমে আপনার বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন। তার ডানে আছে ডলফিন ফাইল ম্যানেজার, এই ডেস্কটপ এনভায়রনমেন্টের নিজস্ব ফাইল ম্যানেজার, এবং যথারীতি উইন্ডোজের ফাইল ম্যানেজারের সাথে যারা অভ্যস্ত তার সাথে এতে হয়তো খুব একটা পার্থক্য পাবেন না। এটি অত্যন্ত আরামদায়ক এবং শক্তিশালী একটি ফাইল ম্যানেজার। ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, যেটি KDE নিজস্ব ওয়েব ব্রাউজার নয়। এছাড়াও এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে যেসব প্রোগ্রাম ওপেন অবস্থায় আছে সেগুলি আমরা এখান থেকে চাইলে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এই বাম দিকে অ্যাপ্লিকেশন লঞ্চারটি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে ক্যাটাগরি ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলি সাজিয়ে রাখা আছে, ডেভেলপমেন্ট, এডুকেশন, গেমস, গ্রাফিক্স ইত্যাদি। তো অল অ্যাপ্লিকেশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ প্রচুর সংখ্যক একটি অ্যাপ্লিকেশন আছে। KDE প্রতিষ্ঠানের তৈরি যেরকম অনেকগুলি অ্যাপ্লিকেশন আছে, তার পাশাপাশি
KDE প্রতিষ্ঠানের বাইরে বেশ কিছু অ্যাপ্লিকেশনও আছে। যেমন আমরা এর আগে দেখেছিলাম KDE নিজস্ব একটি অফিস সুইট আছে Carrigla নামে। সেটির পরিবর্তে এখানে LibreOffice দেওয়া হয়েছে, যেটি Debian সহ বেশিরভাগ ডিস্ট্রিবিউশনেই যে কাজটি করা হয়ে থাকে। কেননা LibreOffice সাধারণত GNU Linux-এ আম স্ট্যান্ডার্ড হিসেবেই বিবেচিত হয়ে থাকে এই অফিস সুইটটি। তো আমরা যদি কোনো প্রোগ্রামে রাইট ক্লিক করি, সেখানে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাবো, যে অ্যাড টু ডেস্কটপ, পিন টু টাস্ক ম্যানেজার ইত্যাদি এরকম বেশ সুন্দর কিছু অপশন আছে। তারপরে আম এখানে আনইনস্টল বা অ্যাড অন ম্যানেজ করারও অপশন আমরা এখান থেকে পেয়ে যাব, যেটি বেশ সুন্দর একটি ব্যবস্থা। তো এই বিপুল সংখ্যক অ্যাপ্লিকেশন যেকোনো উম নতুন ব্যবহারকারীর জন্য অবশ্যই এটা খুব ভালো একটি ব্যাপার হবে। এখন দেখা যাক যে আ এই KDE ডেস্কটপ এনভায়রনমেন্টটি কি পরিমাণ রিসোর্স ব্যবহার করছে। আমরা এটি সিস্টেম মনিটর নামে একটি অ্যাপের মাধ্যমে দেখতে পাবো। সাধারণত ধরা হয়ে থাকে KDE একটি ভারী ডেস্কটপ এনভায়রনমেন্ট। তবে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেমোরি যতটুকু খরচ হচ্ছে সেটা আসলে খুব একটা বেশি নয়। মাত্র 2.6 গিগাবাইট মেমোরি আ প্রায় 16 গিগাবাইটের মধ্যে ব্যবহৃত হচ্ছে। এবং এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে, আমি একটি ভিডিও রেকর্ডার ব্যবহার করছি। এই ভিডিও রেকর্ডার ব্যবহার করা সত্ত্বেও আম এই 2.6 গিগাবাইট মেমোরি খরচ হওয়াটা একদমই বেশি নয়। বিশেষ করে যে ডেস্কটপ এনভায়রনমেন্টকে ভারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো আমরা এখানে যদি দেখি অ্যাপ্লিকেশন কি চলছে সেটা আমরা এখানে দেখতে পাবো। CPU এর একটি বড় অংশ ব্যবহার হচ্ছে এই স্ক্রিন রেকর্ডার প্রোগ্রামটির কারণে, এবং এই সিস্টেম মনিটরও কিছুটা ব্যবহার করছে। মেমোরি যথারীতি এই স্ক্রিন রেকর্ডারটিই সবচেয়ে বেশি ব্যবহার করছে, এবং সিস্টেম মনিটরও একটা বেশ বড় আকারের মেমোরি ব্যবহার করছে। এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি ডিসকভার নামের এই অ্যাপ ম্যানেজার, এই অ্যাপ্লিকেশন ইনস্টলার বা ম্যানেজারটি রান করছে। তো তা সত্ত্বেও আসলে ওভারভিউতে গিয়ে আমরা যে 2.6 গিগাবাইট দেখতে পাই, এটা আসলে খুব একটা বেশি একদমই নয়। তো আমাদের বেশিরভাগ কম্পিউটারেই সাধারণত এখন 4 গিগাবাইটের কম মেমোরি থাকে না। কাজেই 4 গিগাবাইট বা তার থেকে বেশি মেমোরি আছে এরকম একটি কম্পিউটারের জন্য আসলে কেউ যদি চান যে অনেকটা উইন্ডোজের সাথে মিল পাবেন, অনেকটা উইন্ডোজের লুক অ্যান্ড ফিল এর কাছাকাছি কিছু একটা পাবেন, এবং একটা সুন্দর এবং প্রেডিক্টেবল ডেস্কটপ এনভায়রনমেন্ট যদি চান, তাহলে KDE প্লাজমা চমৎকার একটি ডেস্কটপ হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি GNOME ডেস্কটপ এনভায়রনমেন্ট, যেটি বোধহয় GNU Linux-এর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিতর্কিত ডেস্কটপ এনভায়রনমেন্ট। এই ডেস্কটপ এনভায়রনমেন্টটি আমরা দেখেছিলাম যখন আমরা Debian 13 প্রকাশিত হয় তখন, এবং তারপর বাংলা কিভাবে লেখা যায় সেটি যুক্ত করার জন্য এই Debian 13 এ GNOME ডেস্কটপ এনভায়রনমেন্টটি মোটামুটি বিস্তারিতভাবেই আমরা দেখেছি। তবে এখন এই ডেস্কটপ এনভায়রনমেন্টের এমন কিছু কথা বলবো, যেগুলি হয়তো একজন নতুন আসা ব্যবহারকারীর জন্য বেশি প্রয়োজনীয় মনে হতে পারে। যে একদম শুরুতে আমরা যে ডেস্কটপটি পাই সেটি দেখতে এরকম। আমি এই স্ক্রিন রেকর্ডার অন করছি, এটাকে প্লিজ ইগনোর করুন। তো উপরে একটি প্যানেল দেখতে পাবেন যেখানে আমাদের ঘড়ি এবং ক্যালেন্ডার নোটিফিকেশন একই সাথে পাওয়া যাবে। ডান দিকে কুইক সেটিংসের একটি প্যানেল আছে, সেখান থেকে আমাদের ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ ইত্যাদি আমরা পাবো। তাছাড়া হচ্ছে ব্রাইটনেস, ভলিউম স্লাইডার ইত্যাদি এখান থেকে আমরা চাইলে সেটিংসও অ্যাক্সেস করতে পারবো। তো এই সেটিংসের মধ্যে মোটামুটি আমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার আ সেগুলি থাকবে আমাদের এই ডেস্কটপ এনভায়রনমেন্টের আচরণ পরিবর্তন করার জন্য। তবে খুব বেশি যে এখানে জিনিসপত্র থাকবে তা নয়। কারণ আমরা দেখেছিলাম এর আগে অন্যান্য ডেস্কটপ এনভায়রনমেন্টে ৩ টি বাটন থাকে, ক্লোজ, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ। এখানে শুধু ক্লোজ বাটনটি আমরা দেখতে পাচ্ছি। মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ বাটন নেই। ম্যাক্সিমাইজ করার জন্য আমরা একটি উইন্ডোর উপরের অংশে ডাবল ক্লিক করতে পারি।
তাতে আম এটা এটাকে ফুল স্ক্রিন এবং ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ এবং এটাকে উইন্ডোর আকৃতি সেখান থেকে ছোট করার যে টগলটা সেটা আমরা করতে পারবো, কিন্তু এটাকে মিনিমাইজ করার আসলে সেরকম কোনো উপায় নেই। রাইট ক্লিক করেও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি অপশন আছে, কিন্তু এই অপশনটি এখানে নেই। তো আসলে গ্নোমের ডেভেলপাররা মনে করে থাকেন যে এই জিনিসটা ব্যবহারকারীদের এখন আর খুব বেশি প্রয়োজনীয় নয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে কেডিতে একটু আগে আমরা যেটা দেখলাম সেটি একটি পূর্ণাঙ্গ এবং টিপিক্যাল একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট। সেই তুলনায় গ্নোম একদমই মিনিমালিস্ট আকারে তৈরি করা হয়। এখানে কোনো অ্যাপ লঞ্চার নেই, কিছু নেই। বাম দিকে এখানে ক্লিক করলে বা সুপার, যেটাকে উইন্ডো বাটন নামে উইন্ডোজে ডাকা হয়ে থাকে, সেটি প্রেস করলে আমরা নিচে আরেকটি প্যানেল দেখতে পাবো, একটি লঞ্চার। সেখান থেকে আমরা বিভিন্ন পিন করা অ্যাপ্লিকেশন বা সব অ্যাপ্লিকেশনের তালিকা আমরা এখানে পাবো। এখানে কোনো ক্যাটাগরিও নেই, শুধু কয়েকটি ফোল্ডার আছে, ইউটিলিটিস এবং সিস্টেম। এবং এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ইনস্টল হওয়া সব অ্যাপ্লিকেশন, লিব্রে অফিস সহ, ক্যামেরা, গ্নোমের ভিডিও প্লেয়ার, গ্নোমের মোটামুটি বেশ কিছু অ্যাপ আছে, তার একটি বড় অংশ ডেবিয়ানে আপনি গ্নোম ইনস্টল করলে সাথে পাবেন। তো আম, এগুলি সেরকম কোনো ক্যাটাগরি ভিত্তিক আকারে দেওয়া থাকে না, যেটা অনেকের কাছে একটা অসুবিধা মনে হতে পারে। তবে আমার মনে হয় এই প্রথম দেখায় এই ডেস্কটপ এনভায়রনমেন্টটি অনেকটা আম, দুর্বোধ্য মনে হলেও আমার মনে হয় কয়েকদিনের অভ্যস্ততায় এটি চমৎকার একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট মনে হতে পারে। এটি খুব সুন্দর আসলে একটি কিবোর্ড ড্রিভেন ডেস্কটপ এনভায়রনমেন্ট। এখানে আপনি শুধু এই সুপার বাটনটি প্রেস করে যে কোনো অ্যাপ্লিকেশনের নাম লিখে শুধু সার্চ করবেন। যেমন আমি এখানে টেক্সট এডিটর লিখে সার্চ করতেই বেশ কিছু অপশন এসে গেল। দুটি প্রোগ্রামের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ক্যারেক্টারও সিলেক্ট করতে পারবো। এমনকি গ্নোমের যে সফটওয়্যার সেন্টার সেখান থেকেও আমরা চাইলে আম, এখান থেকেই সার্চ রেজাল্ট দেখতে পাবো। তো এই হচ্ছে গ্নোমের বিল্ট ইন যে অ্যাপ্লিকেশন সেন্টারটা আছে, অ্যাপ ম্যানেজার, সেটা। তো আমরা এখানে এক্সপ্লোরে গিয়ে কি কি অ্যাপ আছে সেগুলি দেখতে পাবো, এখানে সার্চ করতে পারবো। এটি একটি বেশ সুন্দর ব্যবস্থা। তাছাড়া আসলে এখানে খুব কম জিনিসই দিয়ে দেওয়া থাকে। এখানে আসলে একজন ব্যবহারকারী তার পছন্দ মাফিক বিভিন্ন এক্সটেনশন যোগ করে এটা তার প্রয়োজন মাফিক এই ডেস্কটপ এনভায়রনমেন্টের চেহারা পাল্টে নেবেন, সেটা প্রত্যাশা করা হয়। তারপরও আমার মনে হয় সব কিছু পরও গ্নোম দেখতে বেশ সুন্দর একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট, এবং এতে যে সুন্দর সুন্দর অ্যানিমেশন এবং যেভাবে সূক্ষ্মভাবে থিম বা রঙগুলো যেভাবে বিন্যস্ত করা হয়েছে সেগুলি বেশ চোখের জন্য আরামদায়ক। তো এটি গ্নোমের ফাইল ম্যানেজার, যেটি হচ্ছে নটিভাস ফাইল ম্যানেজার, আমার খুব ভুল না হয়ে থাকলে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই ফাইল ম্যানেজারের 48.3 ভার্সন ব্যবহার করছি। ডেবিয়ান 13-এ আমরা পেয়ে থাকি গ্নোম 48 এই ভার্সনটি। তো তাছাড়া আমরা অলরেডি এর মধ্যে দেখে ফেলেছি কি কি অ্যাপ্লিকেশন ইনস্টলড অবস্থায় আছে। এখন এই মোটামুটি আমাদের গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট, এবং এখান থেকে বের হয়ে যাওয়ার আগে এই জনপ্রিয় ডেস্কটপ এনভায়রনমেন্টটি কী পরিমাণ রিসোর্স ব্যবহার করে সেটা আমরা দেখব। আমরা সেটা সিস্টেম মনিটর নামের একটি অ্যাপের মাধ্যমে দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাকুরে 2.8 গিগাবাইট মেমোরি খরচ হচ্ছে। তার একটা কিছুটা এটা আগের মতোই যেটা দেখেছি আমরা, যে ভিডিও রেকর্ড করার কারণে হয়তো একটু বেশি। 2.6 গিগাবাইট খুব একটা বেশি না, আবার খুব একটা কমও না। তো তারপরেও এটা বিভিন্ন পুরনো কম্পিউটারেও গ্নোম চলতে আসলে খুব একটা সমস্যা করবে না, বিশেষ করে যদি বেশি অ্যাপ্লিকেশন আপনার ব্যাকগ্রাউন্ডে না চলতে থাকে।
এবং আমরা এসে গেলাম আমাদের XFCE ডেস্কটপ এনভায়রনমেন্টে। এটি আমার অত্যন্ত প্রিয় একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট। দীর্ঘদিন আমি এটি ব্যবহার করেছিলাম। এখন যদিও আবার GNOME ব্যবহার করছি, বলা যায় না ভবিষ্যতে কখনো আবার আমি XFCE-তে ফিরে আসতে পারি। তো আমরা উপরে একটি প্যানেল দেখতে পাচ্ছি যেখানে উইন্ডো লিস্ট আছে, অর্থাৎ আমাদের ওপেন অ্যাপ্লিকেশনের উইন্ডো এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এছাড়া বামে আছে একটি অ্যাপ্লিকেশনস মেনু, সেখানে সুন্দরভাবে ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম আমরা এখান থেকে লঞ্চ করতে পারবো। তো এটি একটি বেশ সুন্দর ব্যবস্থা এবং ওপরে এই কয়েকটি প্রোগ্রাম এখানে পিন্ড অবস্থায় আছে। সেই প্রোগ্রামগুলি পিন্ড অবস্থায় আমরা চাইলে এই নিচে আরেকটি প্যানেল আছে, সেখান থেকেও এই প্রোগ্রামগুলি আমরা লঞ্চ করতে পারবো। অর্থাৎ এখানে সর্বসাকুল্যে মোট ২ টি প্যানেল আছে। কিছুটা এটা macOS এর সাথে তুলনীয়, তবে পুরোপুরি নয়। তো আমরা এখানে ডানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারনেট সংযোগের সেটিংস, কিবোর্ড, কিবোর্ড লেআউট, এটি একটি আমাদের যে স্ক্রিন রেকর্ডার চলছে সেটির আইকন, অর্থাৎ এটি একটি অ্যাপ ট্রে এবং আমাদের ঘড়ি ও ক্যালেন্ডার, এবং এটি আমাদের ইউজার সেশনের সেটিংস। এখান থেকে আমরা চাইলে লগ আউট করতে পারবো, যেটি আমরা চাইলে এখানে এসেও এই একই সুবিধা আমরা পেয়ে থাকবো। আহ, এছাড়া এই নিচে আমাদের আছে XFCE এর বিখ্যাত থুনার ফাইল ম্যানেজার। এটি একটি বেশ ক্লিন পরিচ্ছন্ন একটি ফাইল ম্যানেজার, কিন্তু এতে বেশ কিছু মজার সুবিধা আছে, যেমন এখানে একসাথে বেশ কয়েকটি ফাইল সিলেক্ট করে সবগুলি একসাথে বাল্ক রিনেমের মাধ্যমে রিনেম করা যায়। তো XFCE একটি যথেষ্ট মিনিমালিস্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট, এবং এটি সাধারণত কম রিসোর্স আছে এরকম কম্পিউটারের জন্যে রেকমেন্ড করা হয়ে থাকে। এটি হয়তো LXDE এর মতো বা LXQT এর মতো অতটাও মিনিমালিস্ট নয়, কিন্তু তারপরেও পুরনো হার্ডওয়্যারের ব্যবহারের জন্য সাধারণত বেশিরভাগ মানুষ XFCE রেকমেন্ড করে থাকেন। আমিও সেটাই রেকমেন্ড করব, কেননা এটি কিছুটা মিনিমালিস্ট হলেও এখানে পূর্ণাঙ্গ ডেস্কটপ এনভায়রনমেন্টের যতগুলি সুবিধা থাকা আমরা প্রত্যাশা করি তার সবগুলি বেশিরভাগ এখানে পাওয়া যায়। আম, আমরা এখানে এটি আসলে কতটা রিসোর্স সাশ্রয়ী সেটা দেখার জন্য আমরা এখানে এই অ্যাক্সেসরিজে এসে টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা এখানে দেখতে পাবো কি পরিমাণ মেমোরি খরচ হচ্ছে। এখানে আপনাদের বলে রাখি যে এখানে এই সিম্পল স্ক্রিন রেকর্ডার নামের একটি প্রোগ্রামের মাধ্যমে আমি স্ক্রিন রেকর্ড করেছি, কাজেই সেটাকেও মাথায় রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মেমোরি 12% অর্থাৎ 1.8 গিগাবাইট, 15 গিগাবাইটের মধ্যে বা প্রায় 16 গিগাবাইটের মধ্যে 1.8 গিগাবাইট ব্যবহৃত হচ্ছে। তো কি কোন প্রোগ্রাম বেশি মেমোরি খরচ করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে সিম্পল স্ক্রিন রেকর্ডারই সবচেয়ে বেশি এখানে মেমোরিটা খরচ করছে। আহ, এই 1.8-এর প্রায় অর্ধেক। এর মধ্যে এক্সএফ ডেস্কটপ এবং XFCE এর অন্যান্য উপাদান এতটা খরচ করছে না। তো এটি আমরা দেখতে পাচ্ছি আসলেই বেশ মিনিমালিস্ট একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো আমরা এখান থেকে এখন বের হয়ে আসছি। এবার আমরা দেখতে পাচ্ছি ডেবিয়ান লাইভ সেশনে যে ডেস্কটপ এনভায়রনমেন্ট সেটি LXQT। LXDE নামের একটি ডেস্কটপের এটি একটি আধুনিক সংস্করণ। তারা GTK2 ভিত্তিক টুলকিট পরিত্যাগ করে সেটাকে কিউট নামক একটি টুলকিটে পোর্ট করেছে। এইটি এছাড়া আসলে সেই পুরনো LXDE এর সাথে কোনো প্রভেদ নেই। একজন এন্ড ইউজার অবশ্যই আসলে এখানে কোনো পার্থক্য পাবেন না। যারা আগে LXDE ব্যবহার করেছেন তারা নিশ্চিন্তে LXQT বা LXQt ব্যবহার করতে পারেন। তো আমরা দেখে নিই যারা আগে কখনোই কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট GNU লিনাক্সে ব্যবহার করেননি, তাদের পক্ষে এই ডেস্কটপ এনভায়রনমেন্টটি কেমন হবে। সাধারণত এটি অত্যন্ত কম রিসোর্স আছে এরকম কম্পিউটারের জন্য এই LXQt ডেস্কটপ এনভায়রনমেন্টটি রেকমেন্ড করা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ডেস্কটপ এনভায়রনমেন্টের মতোই এখানে নিচে একটি প্যানেল আছে, সেখানে যে অ্যাপ্লিকেশন চলছে তার একটি তালিকা থাকে
এখানে কয়েকটি পিন করা অ্যাপ্লিকেশনও আছে এবং এখানে আমরা ডেস্কটপ ও ভার্চুয়াল ডেস্কটপ সুইচ করতে পারবো। শো ডেস্কটপ বাটন এবং একদম বামে ছোট আকারে একটি মেনু আইকন আমরা দেখতে পাচ্ছি, যেখানে নিচে ডান দিকে পাওয়ার বাটন এবং সেটিংস বাটন, এলএক্সকিউটি কনফিগারেশন সেন্টার এবং উপরে এখানে আমরা আমাদের প্রিয় অ্যাপ্লিকেশনগুলি এখানে পিন করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে এখানে রাইট ক্লিক করে আমরা কোনো অ্যাপ্লিকেশন এখানে পিন করতে পারবো। উপরে একটি সার্চ বারও আছে। তো আমরা দেখি অল অ্যাপ্লিকেশনসে গিয়ে যে এখানেও অন্যান্য ডেবিয়ান GNU Linux লাইভ সেশনের মতোই বেশ অনেকগুলি প্রোগ্রাম, এমনকি এখানে এমপিভি মিডিয়া প্লেয়ার পর্যন্ত দেওয়া আছে এবং যথারীতি লিব্রে অফিসও আছে এবং আরও অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম মিলিয়ে এটি একটি মিনিমালিস্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট হওয়া সত্ত্বেও একজন নতুন ব্যবহারকারীর জন্য এটি আসলে পূর্ণাঙ্গভাবেই এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমরা আমাদের সিস্টেমে কী পরিমাণ রিসোর্স ব্যবহৃত হচ্ছে সেটা দেখার জন্য এখানে আমরা QPS নামের একটি প্রোগ্রাম দেখতে পারি। এখান থেকে আমরা একটি চিত্র পাবো আশা করি। তো আমরা দেখতে পাচ্ছি এই উপরে যে আমাদের মেমোরি খরচ হচ্ছে মোটমাট 15.52 গিগাবাইটের 1.63 গিগাবাইট এবং যথারীতি তার একটি বড় অংশ খরচ হচ্ছে এই সিম্পল স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। তো এটি আসলে এই 1.61 গিগাবাইট এটি আসলে খুব একটা খারাপ নয়। বিশেষ করে আধুনিক সিস্টেম বেশিরভাগই সাধারণত 2 গিগাবাইট বা তার বেশি মেমোরি এখন থাকেই অবশ্যই। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে XFCE এর মতো এই LXQt বা LXDE পুরনো যেটা ছিল, এই দুটি ডেস্কটপ এনভায়রনমেন্ট পুরনো কম্পিউটার ব্যবহারের জন্য আসলে চমৎকার একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট। এটি ব্যবহার করতে গেলে আমাদের আসলে রিসোর্স নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। তবে আমার কিছুটা মনে হচ্ছে যে XFCE বা মাটের তুলনায় হয়তো এই ডেস্কটপ এনভায়রনমেন্টটি কিছু ক্ষেত্রে হয়তো এখনও একটু স্লাগিশ বা কিছু জিনিস লঞ্চ হতে হয়তো একটু সময় বেশি লাগতে পারে। সেটা অবশ্য এটি একটি লাইভ সেশন। আমি একটি USB পেন ড্রাইভ থেকে এই সেশনটি রান করছি, সেটার কারণেও হয়ে থাকতে পারে। তো আমরা আমাদের দেখতে পাচ্ছি যে প্যাকম্যান FM কিউট প্যাকম্যান FM ফাইল ম্যানেজার। তারপরে এখানে আরও অন্যান্য যে নিজস্ব অ্যাপ্লিকেশন আছে এই ডেস্কটপ এনভায়রনমেন্টে, কিউট টার্মিনাল, তারপরে হচ্ছে ফেদার প্যাড ইত্যাদি আমরা এগুলি এখানে পাবো। তো এই মোটামুটি। তো আমরা আসলে দেখলাম এই ডেস্কটপ এনভায়রনমেন্টের সাথে অন্যান্য প্রথাগত ডেস্কটপ এনভায়রনমেন্টের যেগুলি মাটে বা XFCE, এগুলির আসলে চেহারা খুব যে বেশি অন্যরকম তা আসলে নয়। যারা কখনো উইন্ডোজ বা এরকম কোনো অপারেটিং সিস্টেমের কোনো না কোনো ভার্সন কখনো ব্যবহার করেছেন, তাদের জন্য আসলে এই যে কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করতে একদমই বেগ পেতে হবে না। তো আমরা এসে গেলাম আমাদের নতুন একটি ডেস্কটপ এনভায়রনমেন্টে এবং এবারের ডেস্কটপ সিনামন, যেটি লিনাক্স মিন্ট নামের একটি GNU Linux ডিস্ট্রিবিউশনের হাতে তৈরি এবং আমরা দেখতে পাচ্ছি এটি বেশ সুন্দর এবং একটি প্রথামাফিক অর্থাৎ ট্রেডিশনাল ডেস্কটপ এনভায়রনমেন্ট। এটার নিচে একটি প্যানেল আছে, অনেকটা যেরকম আমরা উইন্ডোজে যেরকম প্যানেলের সাথে অভ্যস্ত এবং নিচে উইন্ডোজের যেরকম স্টার্ট মেনু থাকে, বাম দিকে আমরা সেরকম একটি মেনুও দেখতে পাচ্ছি, যেখানে এই একদম বামে কয়েকটি অ্যাপ্লিকেশন পিনড অবস্থায় আছে এবং এছাড়া আছে ক্যাটাগরি ভিত্তিক সুন্দর করে অ্যাপ্লিকেশন সাজিয়ে রাখা। তো আমরা এরকম অল অ্যাপ্লিকেশনসে এসে দেখতে পাচ্ছি এখানে আসলে একটি প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া আছে, যেটি একজন নতুন ব্যবহারকারী কম্পিউটারে এই লাইভ সেশনটি ইনস্টল করলে এই অ্যাপ্লিকেশনগুলি পাবেন এবং কম্পিউটার ব্যবহার করতে খুব বেশি অ্যাপ্লিকেশন নতুন করে হয়তো আপনাকে ইনস্টল নাও করতে হতে পারে।
তো অ্যাক্সেসরিজ, এডুকেশন, গেমস, গ্রাফিক্স, ইন্টারনেট, অফিস, সাউন্ড অ্যান্ড ভিডিও মোটামুটি সব রকম কাজের জন্যই কিছু না কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তো আমরা যদি এখানে এই সেটিংস অ্যাপটি দেখি তাহলে আমরা দেখব যেখানে অ্যাপিয়ারেন্স এগুলি ছাড়াও বিভিন্ন সিস্টেম সংক্রান্ত সেটিংস, হার্ডওয়্যার সংক্রান্ত সেটিংস এগুলি আমরা দেখতে পাবো। এবং এখানে চাইলে যে কোনো কিছু সহজেই সার্চ করেও বের করা সম্ভব হবে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল ম্যানেজার নিচে পিন করা অবস্থায় আছে এবং যখন প্যানেলে আমরা কোনো উইন্ডোর উপর হভার করি তখন এই যে আমি যেরকম এখানে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে এই লাইভ সেশনটি সরাসরি এখান থেকে রেকর্ড করছি, সেটি আমরা এখানে মিনিমাইজ করে রাখার পর এটি হভার করলে আমরা সেটির একটা প্রিভিউ দেখতে পাবো। বেশ সুন্দর একটি ব্যবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইল ম্যানেজারটি দেখতে অনেকটা গ্নোমের ফাইল ম্যানেজারের মতোই। তাতে আসলে খুব একটা বিচিত্র অবাক হবার কিছু নেই, সেটা খুব একটা বিচিত্র নয়, কেননা গ্নোমের নটিভাস ফাইল ম্যানেজার ফোর্ক করেই এই নেমো নামক ফাইল ম্যানেজারটি তৈরি করা হয়েছে। প্যানেলের নিচে ডান দিকে আমাদের ঘড়ি এবং ক্যালেন্ডার, তাছাড়া আমাদের কম্পিউটারের ব্যাটারি ইনফো, ভলিউম ইনফো, তাছাড়া আছে হচ্ছে এখান থেকে আমরা ওয়্যার্ড এবং ওয়্যারলেস অর্থাৎ ওয়াইফাই সংযোগের মাধ্যমে যুক্ত হতে চাইলে সহজেই এখান থেকে করতে পারবো। প্রিন্টার, এইটি একটি প্রিন্টারের সেটিংস, কিন্তু যেহেতু আমার কম্পিউটারে কোনো প্রিন্টার নেই এটি কাজ করবে না। এছাড়া এখানে রিমুভেবল ড্রাইভস ইত্যাদি বেশ সুন্দরভাবে সাজানো একটি সহজ ডেস্কটপ এনভায়রনমেন্ট, যেটি একজন নতুন ব্যবহারকারীও অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন আমাদের এই সিস্টেমটির, এই ডেস্কটপ এনভায়রনমেন্টটির রিসোর্স ব্যবহার কেমন সেটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মেমোরি ব্যবহৃত হচ্ছে 2.7 গিগাবাইট, যা কিছুটা নিঃসন্দেহে এই স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করছে। তা সত্ত্বেও 2.7 গিগাবাইট আসলে খুব একটা কম না, আবার খুব হয়তো সেরকম বেশিও না। আমি নিশ্চিত এই স্ক্রিন রেকর্ডারটি বন্ধ করে দিলে এটা কিছুটা কমে যাবে। তো এটি আসলে একটি লাইভ সেশন হওয়া সত্ত্বেও এই সিনামন ডেস্কটপটি ডেবিয়ানে যথেষ্ট সুন্দরভাবে রান করছে। তো এটি পুরনো কোনো হার্ডওয়্যারেও আমার বিশ্বাস বেশ ভালোভাবেই চলবে। আসলে 4 গিগাবাইট মেমোরি আছে এরকম কম্পিউটারে চলতেও হয়তো খুব একটা সমস্যা হবে না। তো আমরা এটি বন্ধ করে দিয়ে আমাদের এই সিনামনের পরিচিতি এখানে শেষ করছি। তো আমরা এসে গেছি আমাদের শেষ ডেস্কটপ এনভায়রনমেন্ট, যেটি আমরা এই ভিডিওতে দেখব, সেটি হচ্ছে মাটে। তো মাটে ডেস্কটপ এনভায়রনমেন্ট, একটু আগেই আমরা যে সিনামন ডেস্কটপ এনভায়রনমেন্টটি দেখলাম তার সাথে কিছুটা মিল থাকলেও আবার অনেকটাই অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওপরে এবং নিচে দুটি প্যানেল আছে এবং মাটেতে এই অ্যাপ্লিকেশন লঞ্চারটি ওপরে বাম দিকে, এখানে ক্লিক করলে আমরা একটি ক্যাটাগরি ভিত্তিক অ্যাপ্লিকেশন লঞ্চার দেখতে পাচ্ছি। এখানে সিনামনের মতো কোনো কেন্দ্রীয় অনেকটা স্টার্ট মেনুর মতো মেনু নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অ্যাপ্লিকেশন এখানেও ইনস্টলড অবস্থায় আছে, যা বেশ কিছু হচ্ছে মাটের নিজস্ব, আবার ফায়ারফক্সের মতো বা গিম্পের মতো হয়তো বাহ্যিক কিছু প্রোগ্রাম আছে। আবার ডেবিয়ানে সাধারণত ডেস্কটপে সবসময় লিব্রে অফিস দেওয়া থাকে, যেটা আমরা এর মধ্যে সবগুলি লাইভ সেশনেই দেখে ফেলেছি। তো আমরা এখানে আগে আমাদের সিস্টেম রিসোর্সের অবস্থাটা দেখে নেই, এটি সিনামনের সাথে কতটা তুলনীয়। দুটির ইতিহাসের সাথেই যেহেতু গ্নোমের একটা সম্পর্ক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেমোরি 1.7, যেটি সিনামনের চাইতে আসলে অনেকটাই কম। সেখানে 2.5, 2.6 যেটা ব্যবহৃত হচ্ছিল সিম্পল স্ক্রিন রেকর্ডার নামের এই অ্যাপের মাধ্যমে এই স্ক্রিনটি আমি রেকর্ড করছি, সেটি চলা অবস্থাতেও এখানে মেমোরি অনেকটাই কম খরচ হচ্ছে।
তো এটা অনেকটা ভালো ব্যাপার। তো আমরা আরও আনুষঙ্গিক জিনিস দেখে নিই। এখানে অ্যাপ্লিকেশন লঞ্চারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্লেসেস, যেখানে আমাদের বিভিন্ন সংযুক্ত ডিস্ক এবং তাদের বিভিন্ন ডাইরেক্টরি আমরা এখান থেকে সহজে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এখানে মাঠে সার্চ টুল নামে একটি সুন্দর টুল আছে। সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেফারেন্সেস, অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমরা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দেখতে পাচ্ছি, হার্ডওয়্যার, পার্সোনাল, আদার, লুক অ্যান্ড ফিল। তো আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন থিম থেকে কোনো একটি থিম বেছে নিতে পারবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। তারপরে চাইলে এখানে ফন্ট এবং ইন্টারফেসের অন্যান্য জিনিসও এখানে আমরা পরিবর্তন করতে পারবো। আর আমরা চাইলে কেন্দ্রীয়ভাবে সিস্টেমে এসে কন্ট্রোল সেন্টারে গিয়ে মাঠের ডেস্কটপ এনভায়রনমেন্টের যত সেটিংস পাওয়া সম্ভব সেগুলি আমরা এখান থেকে কেন্দ্রীয়ভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কেডি সিস্টেম সেটিংসও আছে, অর্থাৎ কিউট অ্যাপ্লিকেশনগুলির লুক অ্যান্ড ফিলও আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো। কিবোর্ড শর্টকাট ইত্যাদির মতো প্রয়োজনীয় এবং কমন যে সেটিংসগুলি আছে সেগুলিও আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে কিবোর্ড, এটি ভলিউমের একটি ইন্ডিকেটর। তারপরে হচ্ছে এটি অ্যাপ ট্রে, এটি হচ্ছে আমাদের ইন্টারনেট সংযোগে, এখান থেকে আমরা চাইলে ওয়্যারলেস সংযোগেও যুক্ত হতে পারবো। তারপরে এখান থেকে আমরা ব্যাটারির তথ্য পাবো। একইভাবে আমরা সিনামনে যেরকম দেখেছিলাম এখানে আমাদের ঘড়ি এবং ক্যালেন্ডার আছে, এবং এখান থেকে আমরা চাইলে বিভিন্ন এই নিচে ডান দিকে এই কোণায় আমরা বিভিন্ন ভার্চুয়াল ওয়ার্ক স্পেসে সুইচ করতে পারবো, এবং এখানে আমাদের চলমান অ্যাপ্লিকেশনগুলির উইন্ডো এখানে মিনিমাইজড অবস্থায় থাকবে। তো এটি আসলে গ্নোম 2 এর যে লুকটা ছিল সেটা বেশ সুন্দরভাবে রেপ্লিকেট করা হয়েছে আধুনিকভাবে। এটিও আমার মনে হয় নতুনদের জন্য আসা বেশ সুন্দর একটি প্রথাগত ডেস্কটপ এনভায়রনমেন্ট। আপনারা চাইলে সিনামন বা মাটে যাদের এই ধরনের কিছুটা একটু ফ্ল্যাট ধরনের লুক পছন্দ, তারা চাইলে এই দুটি ডেস্কটপ এনভায়রনমেন্টের কোনো একটি বেছে নিতে পারেন। আবার আমরা এখানে যদি আমরা আমাদের ট্যুর শেষে এখান থেকে বের হয়ে যেতে চাই, তাহলে লক স্ক্রিন, লগ আউট এবং শাটডাউন অপশনগুলি আমরা এই সিস্টেমের অধীনে দেখতে পাচ্ছি। তো আমরা দেখে নিলাম এই মাটির ডেস্কটপ এনভায়রনমেন্ট, যেটিও বেশ জনপ্রিয় একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো আমরা এখন এখান থেকে বের হয়ে আসছি। GNU Linux ব্যবহার করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন হবে সেটা আপনি কোন ডিস্ট্রিবিউশন বেছে নেবেন তার চাইতে অনেক বেশি নির্ভর করে আপনি কোন ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করবেন তার উপর। দিন শেষে ডেস্কটপ বেছে নেবার ব্যাপারটা আপনার ব্যক্তিগত রুচি ও পছন্দের উপর নির্ভর করবে। হয়তো GNU Linux-এ কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়ের পর ডিইকে কাস্টমাইজ করার কাজে নামতে পারেন, তবে শুরুতেই আপনার কাজ ও চাহিদার সাথে মেলে এরকম একটি ডেস্কটপ বেছে নেবার চেষ্টা করা উচিত। তবে মোটামুটি সব রকম কাজের জন্য চোখ বুজে বেছে নেওয়া যায় এরকম কোনো ডিই আছে কি? এই ব্যাপারে আমার ব্যক্তিগত পরামর্শ হবে কেডিই প্লাজমা। আমি নিজে বহু বছর ধরে GNOME ব্যবহার করে আসছি, কিন্তু সাম্প্রতিক সময়ে কেডিই অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এছাড়া গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ায় নানা রকম অসাধারণ অ্যাপও কেডিই তৈরি করে থাকে, যেগুলি তাদের নিজস্ব ডেস্কটপে খুবই মসৃণভাবে চলে। সর্বোপরি কেডিই প্লাজমা একটি পূর্ণাঙ্গ ডিই, যাতে ক্লিপবোর্ড ম্যানেজার থেকে আপনার ফোন নিয়ন্ত্রণ করার মতো নানা চমৎকার টুল বিল্ট ইন আকারে পাবেন। এছাড়া এখন কম রিসোর্সের কম্পিউটারেও প্লাজমা বেশ সুন্দরভাবে কাজ করে। তা সত্ত্বেও কিছু জিনিস বেশিরভাগ ডেস্কটপ এনভায়রনমেন্টেই আপনি মোটামুটি একই রকম পাবেন। যেমন সাধারণ কিবোর্ড শর্টকাটগুলি বেশিরভাগ ডিইতেই এক, যেগুলি উইন্ডোজের মতোই আইবিএমের সেই পুরনো পিসি স্পেসিফিকেশন মেনে চলে।
GNU লিনাক্স বা অন্যান্য মুক্ত ইউনিক্সে আপনার ডিই বাছাইয়ের স্বাধীনতা পুরোপুরি আপনার হাতে। তবে একই সাথে একাধিক ডিই ইনস্টলের ব্যাপারে সতর্ক হওয়া শ্রেয়, কেননা কিছু ক্ষেত্রে এতে জটিলতা তৈরি হতে পারে। GNU লিনাক্সের পুরনো ব্যবহারকারী যারা বেশ কয়েকটি ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করার পর এখন নতুন কিছু পরীক্ষা করতে চান, নিজে হাতে ডিই তৈরির ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে, তারা সেটি দেখতে পারেন। আপনার প্রিয় ডিই কোনটি? GNU লিনাক্সে আপনার ডিই বিষয়ক অভিজ্ঞতার কথা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন আসা দর্শকদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।